সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি প্রমিসেস জানতে চাই। আজকের পর্বে আমি নুজহাত রহমান পুরো পর্ব জুড়ে আপনাদের সাথে আছি। আজ আমাদের আলোচ্য বিষয় উদ্বেগ, হতাশা ও স্ট্রেস কখন বুঝবো পেশাগত সাহায্যের দরকার আছে। আর এই বিষয় নিয়ে কথা বলবার জন্য আমাদের স্টুডিওতে এসছেন সাইকোথেরাপিস্ট মাকসুদা বেগম। আপনাকে স্বাগতম আপা, কেমন আছেন? ধন্যবাদ, ভালো আছি। তা আপা, আমরা আজকে এই উদ্বেগ, হতাশা, স্ট্রেস এইরকম কিছু আবেগীয় লক্ষণ সেগুলো নিয়ে আমরা আলাপ করতে চাই। নামগুলো সব তো আলাদা আলাদা এবং প্রত্যেকটির সঙ্গে আসলে লক্ষণও একটু একটু করে আলাদা আলাদা আছে, তাই না? স্ট্রেস আমরা মানসিক চাপ বলছি, কখন সেটা আসলে উদ্বেগে গিয়ে দাঁড়াচ্ছে, কখন সেখান থেকে হতাশা তৈরি হচ্ছে, এই ব্যাপারগুলো আমরা অনেক সময় আলাদা করতে পারি না। অনেকে এসে যেমন বলে যে আমার খুব ডিপ্রেসড লাগছে, আমি খুবই ডিপ্রেশনে আছি, কিন্তু সত্যিকার অর্থে সে হয়তো উদ্বেগের মধ্যে আছে, তার হয়তো কিছু না কিছু নিয়ে তার অ্যাংজাইটি চলছে, সেজন্য সে কিছু একটা অনুভব করছে, সেই অনুভূতিটাকে তিনি বলছেন তার ডিপ্রেশন চলছে। এটার কারণই হচ্ছে একমাত্র যে যেই অনুভূতিটার ভেতর দিয়ে তিনি যাচ্ছেন সেটা সম্পর্কে তিনি সম্পূর্ণভাবে পরিচিত না, ওটার ডেফিনেশন ওনার কাছে জানা নেই। তা আমরা একটু আজকে প্রথমে ডেফিনেশন দিয়ে যদি স্টার্ট করতে চাই যে কখন আমরা বলছি এটা মানসিক চাপ বা স্ট্রেস, কখন এটাকে বলবো উদ্বেগ, কখন এটা আসলে হতাশা। দেখুন, আপনি যেটা বললেন নুজহাত, এটা সত্যি সত্যি কিন্তু ঠিক এই ধরনের স্টেজগুলো পার হয়েই সাধারণ জীবনের মানুষজনের মানে মনোজাগতিক চলাফেরা, হ্যাঁ, সে ঠিক সত্যি বলতে পারে না যে এটা কি উদ্বেগ অথবা এটা কি কোনো চাপ অথবা কোনো ডিপ্রেশন। কিন্তু আমরা যারা প্রফেশনাল সাইড থেকে এদেরকে মেন্টাল প্রফেশনাল সাইড থেকে সাপোর্ট দেই বা কাজ করি, তারা আমরা ধরতে পারি বিষয়গুলো। কিন্তু পরিবারের বাকি সদস্যরা একটি সাধারণ মানে মধ্যবিত্ত পরিবারের যেমন উদ্বেগেরও যথেষ্ট কজ থাকে, স্ট্রেসেরও যথেষ্ট কজ থাকে, যেখানে নৈমিত্তিকের প্রয়োজন মেটাতেই তারা হিমশিম খায় এবং তাদের সাথে সময়ের, সামর্থ্যের, চাহিদার বিপুল টানাপোড়েন চলতে থাকে। এই তিনটে বিষয় সেখানে নিয়মিতই তাদেরকে অ্যাটাক করে, মানে ঢু দিয়ে যায় আর কি। এগুলোকে ম্যানেজ করে তাদেরকে চলতে হয়। তো সত্যি কথা বলতে যে আমার মানে বুকিশ যে ডেফিনেশন, সেটার চেয়ে বড় যেটা হচ্ছে আমরা যদি দেখি যে তাদের চাপটা কি নিয়ে হচ্ছে। যখন ধরেন একজনের পরীক্ষা, মেট্রিক পরীক্ষা দিবে, সে বাড়ির প্রত্যেকটা সদস্যের ভিতরে একটা চাপ। আবার পরীক্ষার রেজাল্ট আসবে, পরীক্ষাটা খুব ভালো হয়নি, এইবার কিন্তু একটা হতাশা কাজ করবে এবং এটা পরীক্ষার্থীর ভেতরেও থাকতে পারে, তার প্যারেন্ট, টিচার সবার ভেতরে এটা থাকতে পারে। তো সেটাও কিন্তু খুবই অঙ্গাঙ্গি, এখানে আপনি আলাদা করে বলতেই পারবেন না। উদ্বেগের সময় তার দেখা গেছে যে ডেইলি লিভিং অ্যাক্টিভিটি ব্যাহত হয়েছে, আবার যখন সে ডিপ্রেসে আছে, ডিপ্রেশন বা এংজাইটিতে আমার কি ফল হবে, আমি কতটা কি করব, এই এংজাইটি এবং তাকে বিষণ্ণ করে তুলতেছে যে আমি যদি ভালো না করি। একাধারে আলাদা কিন্তু একত্রে আবার তিনটা একই কাণ্ড থেকে স্ট্যামিং হয়েছে। আমি সেটাই বলবো এবং এটাকে নিয়ে আমাদের মনে হয় যে সিকুয়েন্সিয়ালি চিন্তা করার পাশাপাশি এটাও মনে রাখা জরুরি দরকার যে আসলে আমরা সিমটম কি দেখি। হ্যাঁ, কি সিমটম দেখি আমরা? আমরা সিমটম দেখি যে উদ্বিগ্ন যে লোক, সে তার প্রথমেই অ্যাংজাইটিটা থ্রো করে, সে জোরে কথা বলে, অস্থির হয়ে যায়, আচরণের যে আমরা যেটাকে বলি যে ভারসাম্য, সেটা নষ্ট হয়। আচ্ছা, আচরণের ভারসাম্য নষ্ট হয়, তার ডেইলি লিভিং অ্যাক্টিভিটিতে সেটা এফেক্ট করে। হ্যাঁ, তিনি হয়তো জরুরি কাজের কথা ভুলে যাচ্ছেন, টাইমিং ভুলে যাচ্ছেন, বা যেটা জরুরি না সেটা নিয়ে অনেক বেশি এনগেজ হয়ে যাচ্ছেন, ইনভলভ হয়ে যাচ্ছেন। আমরা একটু যদি ভাগ করে নিই সিমটমগুলোকে, বিভিন্নভাবে সিমটমগুলো প্রকাশ হয়, তাই না? শারীরিক, মানসিক, আচরণগত। জি, একটু যদি এরকম ভাগ ভাগ করে আমরা আসতে পারি যে কী ধরনের শারীরিক প্রভাব থাকে যখন একজন মানুষ উদ্বেগের ভেতর দিয়ে যায় বা বেশ চাপের ভেতর দিয়ে যায়, কী ধরনের মানসিক লক্ষণ থাকে? ধন্যবাদ। প্রশ্নটা আসলে আবারও ওই আগের কথাগুলোকেই টেনে আনছে, ব্যাক করছে।
কেন আপনি একজন স্ট্রেস মানুষের আচরণ দেখে বুঝতে পারবেন, কারণ সে তাড়াহুড়া করছে, যতটা নয় তার চেয়ে বেশি সে এমফাসাইজ দিচ্ছে যে কোনো বিষয়ের উপরে। হ্যাঁ, যেমন ধরেন তার কোথাও গিয়ে 2টায় পৌঁছানোর কথা, সে 1টা থেকে অস্থিরতা বোধ করতেছে, যেতে হয়তো তার 10 মিনিট লাগবে। অস্থিরতা তার ভেতরে দেখা যায়, সাংঘাতিক রেস্টলেস করছে। সে শুধু একা করছে না, এই রেস্টলেসনেসটা, অস্থিরতাটাকে দিয়ে সে অন্যকেও অ্যাটাক করে ফেলছে অথবা সিচুয়েশনকে। আচ্ছা, কয়েকটা জিনিস একসাথে হচ্ছে। তার মানে তার ভেতরে শারীরিক প্রভাবটা হচ্ছে সে অস্থির, এবং তার আচরণগত একটা রিফ্লেকশন আছে তাতে। অবশ্যই সে অস্থিরতাটা প্রকাশ করছে এবং তাড়াহুড়া করাচ্ছে, কিংবা আপনি যেমন বললেন যে জোরে কথা বলছে, একটু জোরে হাঁটছে, এগুলো দিয়ে তার অস্থিরতাটা প্রকাশ হচ্ছে। পুরো মানসিক ব্যালেন্সটাই যে তার একটু ডিস্টার্ব, সেটা সে প্রকাশ করে ফেলছে, এবং যেটা দিয়ে সে অন্যকেও হুক করছে। হ্যাঁ, যেমন অন্যরাও তার আচরণে স্ট্রেসড হচ্ছে, রাইট। গ্রেট। আর যখন নাকি কেউ অ্যাংজাইটিতে ভুগছে, সেও এই আচরণগুলোই করছে, মানে রিজেক্ট করছে। তাকে কেউ কিছু প্রয়োজনীয় কথা বলতে গেছে, সে সেটা নিতে পারছে না, কারণ এটা তো একটা ইন্টারনাল মেকানিজম, রিঅ্যাক্ট করছে। সে তখন সেটা নিতে পারছে না, এগুলো সরাও আমার কাছ থেকে, এখানে আমাকে বলবে না, আমাকে ডাকবে না। মানে এংজাইটিটা তার ভিতরে ভিতরে তাকে মানে পুরোই কভার্ট একটা সিচুয়েশন, কিন্তু সেটা থেকে সে মাত্র মানে 1 সেকেন্ডের জন্য মুক্তি পাচ্ছে না। এটা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। হোয়াট এভার দ্য মানে ইস্যু ইজ, সিভিয়ার অর মডারেট হতে পারে এটা তার কাছে, কিন্তু সে লেভেলটা সে করছে। হয়তো আপনি শুনে বলবেন যে এটা তো একটা মামুলি বিষয়, এটা নিয়ে এত এংজাইটির কি আছে, এত আতঙ্কের কি আছে, কেন তুমি এরকম করছো, সবাই যাচ্ছে গাড়িতে করে, তুমি কেন পারবে না। হ্যাঁ, কিন্তু না, সে তো এটা নিজের ইন্টারনাল একটা মেকানিজম, সে এংজাইটিটাকে ফিল করছে ফিজিক্যালি, মেন্টালি, এবং তার থিঙ্কিং এবং বিহেভিয়ারের মধ্যে এটা ধাপে ধাপে তাকে তার ইন্টারনাল যে রিয়াকশনটা সেটা প্রভাব বিস্তার করছে, এবং সে কারণে সে কি করছে, রিয়েলিটির সাথে নিজেকে ডিসকানেক্ট করছে। বাইরের ওয়ার্ল্ডের সাথে তার ইন্টারনাল যে যোগাযোগটা, সেটা স্মুথ থাকতে পারছে না। এটার আসলে প্রভাবগুলো তার জীবনে কীরকম, একটু যদি স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী প্রভাবের দিকে আমরা আসি। স্বল্পমেয়াদী প্রভাবটা যদি এংজাইটির ক্ষেত্রে আমরা ধরে নেই যে এটা স্বল্পমেয়াদী বলে করছে, এটার কোনো মানে এফেক্ট তেমন একটা হবে না, কারণ হয়তো প্রতিষ্ঠান বা স্কুল বা ফ্যামিলি বা পরিবার সবাই জিনিসটাকে রিয়েলাইজ করছে, মানে সেটাকে অ্যাকনলেজ করছে যে এটা হবে। একটা এংজাইটি, একটা ছেলে পরীক্ষা দিয়েছে ক্যাডেটে, ওর কল আসছে না, হয়েছে কিনা, তো এটা এই এংজাইটিটার কজটা সবার কাছেই স্পষ্ট। সেক্ষেত্রে সে এটাকে নিয়ে তার এংজাইটি অন্যের সাথে রিলেট করছে, এবং তখন তাকে এটা টাইম দেওয়া হচ্ছে যে ও তো এংজাইটিতে থাকছে। যখন তার কলটা এসে গেল, তখন কিন্তু তার আর এংজাইটির বিষয়টা রয়ে গেল না, এটা শেষ, সলভড। কিন্তু এটা যদি এমন হয় যে আমি লং টাইম এংজাইটি করে যাচ্ছি, কিন্তু আমি যা চাচ্ছি, আমার কাঙ্ক্ষিত ফল বা ডাক আমি পাচ্ছি না, তখন সেটা তাকে একটা শারীরিক, মানসিক, পারিপার্শ্বিক একটা দীর্ঘস্থায়ী একটা ট্রমাতে নিয়ে ফেলতে পারে। কারণ মেন্টাল স্টেটগুলো আমাদের এরকম, আমরা যে স্টেটই আমরা থাকি না কেন বিদ্যমান, এটা ঠিক ওই জায়গায় ফিক্স থাকে না, এটা বাড়বে অথবা কমবে, আইদার পজিটিভ ওয়েতে আইদার নেগেটিভ ওয়েতে, বাড়বে অথবা কমবে। আপনি যখন দেখেন যে ক্রমান্বয়ে দীর্ঘ সময় ধরে একটা স্ট্রেসের ভিতর দিয়ে কেউ যাচ্ছে, এংজাইটির ভিতর দিয়ে যাচ্ছে, এটার কিন্তু কিউমুলেটিভ রেজাল্ট এসে যাচ্ছে, ওই যে ডিপ্রেশন। এই কিউমুলেটিভ রেজাল্টটা আরেকটু ডিটেইলে শুনবো একটা বিরতির পর। প্রিয় দর্শক, একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। ফিরে এসেছি প্রমিসেস জানতে চাইয়ে। কথা হচ্ছে সাইকোথেরাপিস্ট মাকসুদা বেগমের সঙ্গে। উদ্বেগ, হতাশা ও স্ট্রেস কখন বুঝবো, পেশাগত সাহায্য দরকার, এই বিষয়ের উপর। আপা, যেখানটায় ছিলাম শুরু করি যে আপনি যেমন বললেন যে স্ট্রেস আসলে তো এটা কমে বা বাড়ে,
ঘটনার সাথে সম্পৃক্ত থাকে আসলে স্ট্রেস। তো আমরা দৈনন্দিন জীবনের ক্ষেত্রেও কিন্তু দেখি আমাদের প্রত্যেক দিনের যে ডেইলি চোর্স আছে সেগুলো মিট আপ করার জন্যও কিন্তু আমাদের একটা স্ট্রেস হয়। সাচ অ্যাজ সকালে উঠতে হবে, সকালে উঠে একটা কোনো কাজ আছে, যাদের অফিসে যাওয়ার আছে বা স্কুলে যাওয়ার আছে, কাউকে আবার স্কুলের জন্য রেডি করিয়ে দেওয়ার আছে, অফিসের জন্য রেডি করিয়ে দেওয়ার আছে, প্রত্যেকেরই কিন্তু স্ট্রেস। আমরা যদি এরকম একটা পরিবারের কথা ভাবি, মা বাবা ছেলে মেয়ে, যদি ভাবি যে মাটি গৃহিণী এবং বাবা হচ্ছেন চাকরিজীবী এবং ছেলেমেয়েরা স্কুলের পড়ুয়া, তো মায়ের একটা স্ট্রেস থাকে যে তাকে ভোরবেলা উঠে এদের সবাইকে রেডি করাতে হবে, নাস্তা বানাতে হবে, টিফিন প্যাক করতে হবে, সবার কাপড় চোপড়, এইগুলো খুব কমন পিকচার বাংলাদেশের প্রেক্ষাপটে, এবং বাকিদেরও এরকম কিছু স্ট্রেস আছে। তো আমরা যদি একটু মার কথাটাই ভাবি এরকমভাবে যে তার জন্য কিন্তু এটা একটা এভরিডে লাইফের স্ট্রেস। অনেক মায়েরা এসে এরকমভাবে বলেন যে আমার রাতে ভালো মতো ঘুম হয় না, কারণ সকালে আমাকে উঠে যে কর্মযজ্ঞ করতে হবে সেটার টেনশনে। রাইট রাইট। সো এই যে স্ট্রেস, এইটাকে আপনি কিভাবে ডিফাইন করবেন? এটা তো তার প্রতিদিনেরই আছে এবং সেটা শেষ হবে না আসলে। এটার কি আমাদের ইমপ্যাক্ট তার আসলে উপর? এই জায়গাটাকে যদি আমরা এক্সপ্লোর করতে চাই আরো ডিটেলে, আমাদের গোড়াতে বলতে হয় এই কথাটাই যে যে বিষয়গুলোকে নিয়ে মা রাতে ঘুমাতে পারছেন না, এটা কিন্তু উনি দিনে যেভাবেই হোক মিট আপ করেন। ছোট বাচ্চা থেকে ধরে বড় বাচ্চা, তার কলেজ স্কুল, স্বামীর অফিস আদালত, বাজার রান্না, সমস্তই উনি করেন। কিন্তু যে জায়গাটায় আমরা যদি ব্যক্তি বিশেষের যে একটা রেস্ট দরকার বা তার যে একটা মানে এটা কি বলে স্পেস দরকার, যে সে যে একটু ব্রেথ করবে, একটা আরাম করবে, নিজেকে নিয়ে একটু ভাববে এবং আবার অর্গানাইজ করবে, দেন আবার রিঅর্গানাইজ করবে যে আমি কী করে কি রাখলে কি বাদ দিলে পরে আমার স্ট্রেসটা আমি কমাতে পারি। এই বিষয়টাতে আমার মনে হয় প্রায় 90% মা অসতর্ক, সচেতন না। মানে দো দে আর অ্যাডাল্ট, কিন্তু তারা ওই একটা কেমন মানে গা ভাসিয়ে দেওয়ার মতন যে আমাকে এটাই করতে হবে, এটাই আমার দায়িত্ব, আচ্ছা আমি এটাই করছি, পারি না পারি, আমি তো চেষ্টা করছি। সোশ্যাল পিকচারটাই হচ্ছে এটা, সোশ্যাল যে মেয়েদের পিকচারটাই জন্য আমাদের ঠিক এরকম যে একটা গৃহিণী বা মা কিছুতেই যেন তার নিজেকে টাইম দেওয়ার কথা ভাবতেই পারেন না, যেটা নাকি খুবই মানে জরুরি। কারণ এই যেমন আপনি বললেন উনি ঘুমাতেই পারেননি, উনি কিন্তু দিনটা আবার এগুলো দিয়েই পার করবে এবং আজ রাতেও উনি ঘুমাবেন না। তো এটার একটা দীর্ঘমেয়াদী অবশ্যই প্রভাব আছে, আপনি যেরকমটা বলছিলেন, সেই প্রভাবগুলো সম্পর্কে যদি আমরা জানতে এটা পারি। হয় যেমন ধীরে ধীরে তার ভিতর একটা ক্লান্তি চলে আসবে, ঘুম না হতে না হতে তার আরও কিছু শারীরিক সমস্যা। ঘুমটা তো একটা বায়োলজিক্যাল নিড, তাই না? আমাদের খাবারের চেয়ে ঘুম বেশি দরকার। আজকাল তো ডক্টররা এটা বলেই দিয়েছেন যে ঘুম কিন্তু ডিপ্রাইভড হলে এটা তোমার প্রতিশোধ নেবে। হ্যাঁ, মানে এটা একটা থ্রেট, মানে থ্রেট নয়, একটা অ্যালার্ম আর কি, যে সবাইকে সতর্ক করা যে তোমাকে দৈনিক 7 থেকে 8 ঘন্টা বা 10 ঘন্টা বাচ্চা হলে এই ঘুমটা তোমাকে করতেই হবে। এটা তুমি জমিয়ে রাখলে এটা তোমাকে একটা বিপদের দিকে নিয়ে যাচ্ছে। এবং সেই ঘুমটা রাতেই ঘুমাতে হবে বেশিরভাগ। নিশ্চয়ই, রাতটা তো যেহেতু আমাদের সবার জন্যই একটা অবসরের টাইম, রাত জেগে থাকা বা রাতে কাজ করা কোনোটাই আসলে হেলদি না, কেউই ওটাকে মানে অ্যাপ্রুভ করে না। কিন্তু আমাদের কেন যেন একটা এরকম নেশার মতো হয়ে গেছে, চর্চা বলেন যা বলেন, যে আমরা রাতে খুব কমফোর্ট ফিল করি নিজের সাথে এবং আমাদের ওই যে হাতে একটা ডিভাইস থাকে ওটাকে নিয়ে মনে হয় যে এটাই আমার টাইম। তো যে মায়ের আবার এই ধরনের সময়ও বিনোদনে নিজেকে ঢেলে দেওয়ার সুযোগ নাই, নিজের অবসরটাকে মানে এনজয় করার সুযোগ নাই, তার কি হয়, তার টেনশনে ঘুম হয় না, কাল কি করব। তো এই যে ঘুম না হওয়ার পরেও উনি ভোরে উঠছেন, রান্নাঘরে যাচ্ছেন, তো ওই যে ফিজিক্যালি যেটা হচ্ছে অনিদ্রা থেকে তার বদহজম হবে, মাথা ব্যথা করবে, ডিজিনেস থাকবে, চোখে ঝাপসা দেখবে এবং ওনার ব্রেনটা তো রেস্ট পায়নি। আনরেস্ট ব্রেন আপনাকে কোনো কাজে হেল্প করবে না, মানে আস্তে আস্তে সেটা শুরু করবে। হয়তো দেখা গেল যে আতঙ্কে উনি কখনো ফেইন্ট হয়ে গেলেন, উনি ভুলে যেতে শুরু করবেন, ওনার মেমোরি কাজ করছে না তখন, বিকজ ব্রেনটাকে তো উনি রেস্ট দেননি ঘুমের মাধ্যমে। তো কি কোথায় কি রেখেছি ভুলে যাচ্ছি, কি আনতে হবে কি করতে হবে ভুলে যাচ্ছি। উনি ধীরে ধীরে ফাংশনাল থেকে ডিসফাংশনাল দিকে
মানে চলে যান। স্লোলি ওনার বিচ্যুতিটা ঘটে যাচ্ছে। এখন যখন ডিসফাংশনাল উনি হয়ে যাবে এভাবে ধীরে ধীরে সংসারের এই কাজগুলো বা ওনার যেটা জব, আইদার যদি সে জবও করে সে কিন্তু সেখানেও পারফরমেন্সটাকে ঠিক রাখতে পারবে না। পারফরমেন্সটা ঠিক রাখতে না পারলে ওই জায়গাটাতে সবচেয়ে বড় ঝুঁকিটা ওনার উপরে তো আসবেই, সাথে সাথে একটা এন্টার ফ্যামিলির উপরেও এই চাপটা পড়ে যাবে। শারীরিকভাবে শারীরিকভাবে তার কোনো যেমন লং টার্ম ক্ষুধা নষ্ট হবে, গ্যাস্ট্রিক বাড়বে, আলসার অনেক হতে সময় পারে। যেমন মানে কিছু এমন কিছু রোগও আসলে অনেক সময় খুঁজে পাওয়া যায় না, যে হার্টের একটা ডিজিজ হয়তো তার হয়েছে, সে হয়তো বলে যে আমি একটা হেলদি লাইফ লিড করি, কিন্তু তার একটা হার্ট ডিজিজ হয়েছে, যেটা হয়তো তার মানসিক আসলে রেগুলেশনটা ঠিক হচ্ছে না ঠিক বলে, হচ্ছে না। হ্যাঁ, বলে এটা হচ্ছে, সে ভাবছে আমার গ্যাস হয়েছে, গ্যাস্ট্রিকের একটা ওষুধ খেলো, কিন্তু আপনি খেয়াল তার করে আসলে দেখবেন সেটা হার্ট ডিজিজ হয়েছে। প্রত্যেকটা মানে মেন্টাল হেলথের ইস্যুগুলা যখনই আমাদেরকে নেগেটিভলি ইম্প্যাক্টেড করে তার কিন্তু বডির রেসপন্স বডিতে এসে যায়, বাট আমরা ওটা কেউ ধরি না, মানে ক্যাচ করি না যে এটা তোমার এই জন্য। আপনাকে দ্রুত একটা কাজ সেরে দিতে হচ্ছে, সেটার জন্য আপনার কিন্তু হার্ট ব্রেথ বেড়ে যাবে, রেট বেড়ে যাবে, আপনার নিঃশ্বাস ঘন আসবে। এখন ওইটা যদি ওই কারণে হয়ে থাকে যে আমি ঘুমের অনিদ্রা, আমার রেগুলার Continuous জীবন, stress। আমি স্ট্রেসে থাকার ফলে এটা হচ্ছে, সে তখন আত্মবিশ্বাস হারিয়ে ফেলবে, কনফিডেন্স থাকবে না তার নিজের, তখন সে নিজেকে অ্যালোভ করে ফেলবে, এবং এই সমস্ত জায়গাগুলো ধীরে ধীরে তার ভেতরের একটা অন্য রকমের একটা সমস্যা তৈরি করে দেবে। হার্ট ডিজিজ হতে পারে, কিডনির হতে পারে, লিভারের হতে পারে, লাঙের হতে পারে। সুস্থ মানুষকেও আমি দেখেছি প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে আসছে, কেন স্ট্রেসে থাকে, সে দম কুল পায় না, বলে বাপা আমি দম নিয়ে প্যানিক অ্যাটাকের যে সিম্পটম, কেন তুমি যেটা আসলে একটু কোনো ভালো ফিজিক্যাল করে বেসিস ব্রেথ করো, তুমি নিজের দম নিয়ে কাজ করো, দম নিব কখন, আমার তো সময়ই নাই, এই ধরনের একটা। তো স্ট্রেসটাকে যদি আমরা ওইভাবে, স্ট্রেসের যে পেশেন্ট বা এংজাইটির, তাদেরকে যদি আমরা তাদের ব্যাপারে অ্যাওয়ার করি যে একটু নিজের যত্ন করো, একটু ভালো করে শ্বাস নাও, বসো, একটু রেস্ট করো, দেন আবার কাজ করো, এই যে অ্যাওয়ারনেসটা, এটা তো তারা করে না বেশিরভাগ ক্ষেত্রেই। আস্থমা, হাই ব্লাড প্রেশার, এই সব কিছুই আসলে হাই ব্লাড প্রেশারের কথা তো বলতেই ভুলে গেলাম, তো হাই ব্লাড ওটা তো ওখানেই হয়ে গেল, স্ট্রেসের কারণে। একই কারণে তার সুগার, ব্লাড সুগারও বেড়ে গেল। ডায়াবেটিস একটা অনেক বড় কারণ, যেটা হচ্ছে মেন্টাল স্ট্রেস। থাইরয়েড যাদের এই সমস্যাগুলা মানে দীর্ঘদিন স্ট্রেস, এংজাইটি, ডিপ্রেশন, হতাশার ভিতরে যারা পার করে, তারা এই তিনটা রোগকে তারা ক্যারি করতে থাকে। এবং আরেকটা আছে যেটাকে ইরিটেবল বাওয়েল সিস্টেম, আইবিএস, ভীষণ ভাবে আছে, এবং অনেকেই মনে করে এটা একটা রোগ, আমার একটা রোগ, আইবিএস আমার একটা রোগ, কিন্তু আসলে এটা তো রোগ না, এটা স্ট্রেসের রিফ্লেকশন। রাইট। এটা কখন হয়? যখন নাকি দেখা যায় যে কেউ, হ্যাঁ, যদি সাময়িকভাবে আজকে একটা খুব খারাপ নিউজ শুনে এটা হচ্ছে, এটা কমন হতে পারে, এটা কিন্তু কাল পরশু বা সপ্তাহ বাদে থাকবে না। কিন্তু যখন এটা মানে হ্যাবিট হয়ে যায় যে কোনো একটা স্ট্রেস মোমেন্টেই তার আইবিএস এর সমস্যা হচ্ছে, ইরিটেবল বাউল মুভমেন্টের জন্য চাপ তৈরি হচ্ছে, এটা তো ডাক্তারের সাথে অবশ্যই কথা বলতে হবে। এগুলা কোনোটাই আমরা ডিনাই করতে পারি না, ইগনোর করতে পারি না, এবং যত আর্লি এগুলাকে ডায়াগনোস করা হবে, ম্যানেজমেন্ট তত সুন্দর হবে এবং সুফলও পাবো। আর না হলে এটা থেকে আরেকটা, কারণ বডির সিস্টেমটাই মেন্টাল এংজাইটিগুলো, মেন্টাল ইলনেসগুলো একটা আরেকটাকে ভীষণভাবে কোরিলেট করে, একটার সাথে আরেকটা বাড়ে এবং একটার সাথে আরেকটা কমে। এই জায়গাগুলোকে আমাদের একটু আসলে অ্যালার্ট করা দরকার। আরেকটি রোগ যেমন আছে ফাইব্রোমাইয়ালজিয়া, যেটা অ্যাকচুয়ালি ডিপ্রেশন থেকেই তৈরি হয় এবং শরীরের বিভিন্ন অংশে ভীষণ ব্যথা ফিল করায়, যেটার উৎস ডিপ্রেশন। তার শারীরিক সেই অংশগুলোতে আসলে কোনো ব্যথা নেই, কিন্তু সে খুব ব্যথা ফিল করছে এবং সে শরীর নাড়াতে তার খুব কষ্ট হচ্ছে। সমস্যাটা শারীরিক নয়, সমস্যাটা আসলে মানসিক। তো এই ধরনের সিমটমগুলো সম্পর্কে আসলে সচেতন হওয়া প্রয়োজন, যে অতিরিক্ত এবং কন্টিনিউয়াস স্ট্রেস এবং এংজাইটি এই ধরনের প্রবলেমগুলো তৈরি করে। আরেকটা বিরতিতে আমরা যাব, ফিরে এসে আমরা একটু শুনবো যে
স্ট্রেস ব্যাপারটা কি আসলে ভীষণই খারাপ কিনা, এটাকে কি আমাদের জীবন থেকে কাটল করে ফেলা উচিত নাকি এটাকে আমাদের ডিল করা প্রয়োজন? বিরতিটা নিয়ে ফিরবো। প্রিয় দর্শক, একটা বিরতি নিচ্ছি, আশা করি সঙ্গেই থাকবেন। আবারও ফিরে এসেছি প্রমিসেস জানতে চাইয়ে। দেখছেন আপনারা সাইকোথেরাপিস্ট মাকসুদা বেগমের সাথে আলাপ। উদ্বেগ, হতাশা ও স্ট্রেস কখন পেশাগত সাহায্য নিতে হবে বুঝতে পারবো। এবারে আমরা একটু আলোচনা করতে চাই যে এই যে উদ্বেগ, হতাশা, এগুলো তো প্রত্যেকটি আমাদের দৈনন্দিন জীবনের সাথে আছে এবং খুব ইউনিক ইমোশন, তাই না? সো বা ফিলিং, ইমোশন না বলি, ফিলিংস। এটা তো ইমোশন না, উদ্বেগ, হতাশা তো ফিলিং, এগুলো তো ইমোশন না। তো এগুলো কি আসলে ভীষণই খারাপ? আমাদের জীবনে কোনো স্ট্রেসের কি আসলে কোনো দরকারই নেই? না না, এটা তো আসলে এটা খুব কথা হয়ে গেল যে কেন দরকার নাই। আমাদের ব্রেন যখন এই সিচুয়েশনগুলো তৈরি করে দেয়, তার মানে বুঝতে হবে সেটা তো আমাদের পাওয়ার হাউস, সেটার প্রয়োজনীয়তা অবশ্যই আছে। আমার পরীক্ষা কাল, আজকে আমি একটু স্ট্রেস ফিল করছি না পরীক্ষার পড়ার জন্য, সেটা কি স্বাভাবিক লাগবে? একেবারেই তো না, তাই না? তো স্ট্রেস কিছু আছে যে উপকারী স্ট্রেস। আমার টেনশন হচ্ছে, আমি রেডি হব, মানে আমাদেরকে স্ট্রেস প্রিপেয়ার করায় আমার পরবর্তী যে ফাংশন সেটার জন্য। সে এটাকে আমাদের মানে ভালোভাবে এটাকে একটা রেডিনেসের দিকে পৌঁছে দেয়। তো এই স্ট্রেসটা অবশ্যই দরকার এবং সেই কাজটা শেষ হয়ে গেলে স্ট্রেসটা তখন ম্যানেজড হয়ে যায়। মানে স্ট্রেস আমাদেরকে সেলফ ম্যানেজমেন্টে হেল্প করে, আমাদের ফিউচার প্ল্যানিংয়ে হেল্প করে এবং ফিউচার ফাংশনিংয়ের জন্য আমাদেরকে বর্তমানকে কাজে লাগাতে হেল্প করে। আরেকটা করে যে আমার অতীতের যে স্ট্রেস, আমি যদি ওটা মনে করি, সেটাও আমাকে এখন আমি কি করব, আমার রিসোর্স কি, আমার কি করণীয়, আমি কিভাবে কাজটা করব, টাইমটাকে কাজে লাগাবো, ফাংশনাল ওয়েতে আমাকে মানে ডাইমেনশনালি ওটা আমাকে হেল্প করে। সুতরাং স্ট্রেসকে আমি বলবোই না যে এটাকে ডিলিট করা হোক। আচ্ছা, তাহলে আমি কিভাবে বুঝবো যে আমার স্ট্রেসটা এখন উপকারী জায়গায় আছে কিংবা নাকি এটার টলারেন্সের লেভেলটা আসলে বেড়ে যাচ্ছে? যদি আমি নিজের ব্যাপারে অ্যালার্ট হই, নিজের ব্যাপারে অ্যালার্ট মানে প্রত্যেকেরই একটা জায়গা থাকে তো যে কমফোর্ট ফিল করে, কমফোর্ট জোন। যখন তার স্ট্রেসের ব্যাপারটা ঘটে থাকে, সে কিন্তু এটা নিজেই ভার্বালাইজ করতে থাকে অথবা তার ফিলিংস তাকে বলে দেয় সামথিং ইউ নিড টু ডু ফর। তো সেই জায়গাটা থেকে যদি সে নাকি নিজে সময়টা গুটিয়ে নেয়, বসে যায় নিজের কাজটা করতে, আমি মনে করি তখন স্ট্রেসটা তাকে পজিটিভলি একটা হেল্প দিতে পারে। হ্যাঁ, এটাকে আপনি ওইভাবে যদি ধরেই নেন যে এটা রেজাল্ট খারাপই হবে, তাহলে এটা হবে না। স্ট্রেস খুব ভালো, উপকারী জিনিস। হ্যাঁ, এইভাবে আমরা যদি চিন্তা করি যে এইগুলো স্ট্রেসের ভিতর দিয়ে যাচ্ছি, কিন্তু আমাকে ফাংশনাল থাকতে হেল্প করছে স্ট্রেস। আমার স্ট্রেস আমাকে কিন্তু হেলদি থাকতে, ফাংশনাল থাকতে, পাংচুয়াল থাকতে হেল্প করছে দারুণভাবে। আমার কথা হচ্ছে ওইখানেই যে আমি এত মানে ওভারফ্লোতে পড়ে যাব না যে আমি আমার ফাংশন ভুলে যাব, আমার রোল ভুলে যাব, আমার রেসপন্সিবিলিটি ভুলে যাব, সেটা না। কিন্তু স্ট্রেসের দরকার আছে। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে যখন আমি দেখব যে আমি যতক্ষণ পর্যন্ত আমি ফাংশনাল থাকতে পারছি স্ট্রেস নিয়ে, সেটা হচ্ছে উপকারী স্ট্রেস। অবশ্যই। কিন্তু আমি যখন ওভারওয়েলমড হয়ে যাচ্ছি, আপনি ওভারফ্লো বলেছেন শব্দটা, আমি ওভারফ্লো হয়ে যাচ্ছি, আমি যদি ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছি, আমার কাজটা আমি ঠিক করে করতে পারছি না, আমার রোলটা যেটা প্লে করা দরকার সেই রোলটা আমি যখন প্লে করতে পারছি না, তার মানে হচ্ছে এবার আমি অনুপকারী স্ট্রেসে চলে গেছি। স্টেট থেকে আমি নিজেকে নিজে স্লিপ করে দিচ্ছি, মানে আমার রিগ্রেশন হচ্ছে, বিচ্যুত হয়ে যাচ্ছে, আমি ফাংশনাল স্টেট থেকে চলে যাচ্ছি। হ্যাঁ, যে আমি কি পড়ব, কি করব, সেটা নিয়ে আমি এখনো মানে দিশাহারা হয়ে যাচ্ছি। মানে মানে আমার তো নিজের একটা পথ বের করতে হবে, আমি সেটা নিয়ে চলবো। স্ট্রেস আমার ঘাড়ে আছে, থাকুক, বাট আমি আমার স্ট্রেসগুলো একটা একটা করে ক্রস করব। দেন কিন্তু আমি স্ট্রেস কমাতে পারবো। আমি বুঝতে পারবো যে এখন আর স্ট্রেসের কিছু নাই, এটা আমার বডি আমাকে বলে দিবে। আমি এটা আপনার পাশে দাঁড়িয়ে বলতে হবে না যে নুজহাত এবার আপনার স্ট্রেস কমে গেছে। আপনি নিজে এটা চমৎকারভাবে ফিল করবেন, আপনার বডি চমৎকারভাবে একটা ইকুইলিব্রিয়াম করে দিবে আপনার চিন্তার সাথে, বিহেভিয়ারের সাথে এবং আপনার থিঙ্কিংয়ের সাথে, যে বাহ
আমি তো করেছি এই টাইমের ভিতরে, এখন আর স্ট্রেসের কোনো প্রয়োজনীয়তাই নাই। আমরা বাচ্চাদেরকে বলি না তোমার পরীক্ষা শেষ, এবার গ্লো করো, এবার এনজয় করো, হ্যাঁ আনন্দ করো, কেন বলি তখন? কারণ আমরা তাকে বলে দেই যে স্ট্রেসটা তুমি নামাও এবার, সেই একটা ফিডব্যাক দেই। হ্যাঁ একটা ফিডব্যাক দেই, এবং আমরা নিজেরাও বলি বাবা আর স্ট্রেসের দরকার নাই, অনেক স্ট্রেস নিয়েছে, এবার আমরা একটু সময়কে আমরা এনজয় করব। এক্স্যাক্টলি। এখানে যেমন একই সঙ্গে আবার মনে পড়ে গেল যে বাচ্চাদের যে কোনো টাস্ক সেগুলো ওদের জন্য যতটা স্ট্রেসফুল থাকে, আমি দেখি যে তাদের অভিভাবকদের জন্য সেটা আরো অনেক বড় স্ট্রেস। এই ব্যাপারটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আমি ছোট্ট একটা উদাহরণ আমি জানি, কিন্তু জীবন শেষে উদাহরণ খুবই সুন্দর। নুজাহাত, এটা খুবই চমৎকার একটা উদাহরণ, এবং এটা দিনে রাত্রে আমরা মানে দেখি, এটার সাথে আমরা মানে এক্সপেরিয়েন্স। এক্স্যাক্টলি। একটা ছোট্ট উদাহরণ আমি অ্যাড করতে চাই এখানে। যেমন আমার নেফিউ এবং নিস ওরা রোলার স্কেটে ভর্তি হয়েছে, তো পায়ে স্কেটিংয়ের জুতো লাগিয়ে ওরা অলরেডি স্টার্ট করেছে, ট্রেনারও ওদেরকে ট্রেনিং দিচ্ছে এবং ওরা পারছে। কিন্তু ওদের স্ট্রেস লেভেল অতটা না যে যতটা স্ট্রেস ওর দাদির। ওর দাদির ভীষণভাবে মনে হচ্ছে ও তো পড়ে যেতে পারে, ও তো ছোট, এবং উনি খুব রিয়্যাক্ট করছেন যে এটা পড়ার দরকার নেই, এগুলো শেখার দরকার নেই, শিখতে গেলেই ব্যথা পাবে। এই ব্যাপারগুলোকে কিভাবে ডিফাইন করবেন? না, এখানে তো দাদি দেখা যাচ্ছে যে চমৎকার একটা মানে ক্রিটিক্যাল প্যারেন্টের জায়গা থেকে ওনার মানে কন্ট্রোলটা উনি সবার উপর রাখতে যাচ্ছে, কিন্তু এটা যে আনন্দটা, ওই যে ফ্রি চাইল্ডের যে আমি এটা শিখতে পারছি, আমি এক্সপ্লোর করছি, আমি আমার ব্যালেন্স রাখছি, এই সুযোগটা যদি না দেওয়া হয় এই বাচ্চা তো হবে না, মানে প্রপার বড় হবে না। সে তার নিজেকে এক্সপ্লোর করা, এনভায়রনমেন্টকে এক্সপ্লোর করার জন্য যা করণীয় তো অবশ্যই করবে, এই পারমিশনটা অবশ্যই আমাদের বড়দের দিতে হবে। আর আমরা কিন্তু আমরা কিভাবে তাহলে নিজেকে ম্যানেজ করব? আমরা তো ম্যানেজ করতে পারছি না নিজেকে। আমাদের ওই জায়গাটাতে হ্যাঁ একটা পজ নেওয়া দরকার, যে এটা আমি যতই আমি ফিল করছি, কিন্তু আসলে ও তো পারছে, আমাকে ভালো আমার সার্ভিলেন্স দরকার, যে আমি কি অবজার্ভ করছি, কি পাচ্ছি। এই তো কালও পেরেছে, পরে যে যায়ও নি, পাও ভাঙেনি, তাহলে আমি আজ কেন আবার ওই একই নিয়ে করছি? এটা আমাদের নিজেদেরকেও একটু বুঝতে হবে, নিজেরাও একটু ব্যাকে যেতে হবে, আমাদের বাচ্চারা কি করেছে বা শৈশবে আমরা কি করেছি। আমাদের প্যারেন্ট কি আমাদের থামাতে পারতো? আমরা যে হাঁটু একটা ভাঁজ করে মোরগ লড়াই খেলা শুরু করতাম, আমাদের তো কেউ থামাতে পারেনি। তো সেই জায়গাটাতে যদি আমি একটু আমার থিঙ্কিংটাকে ছুটিয়ে দেই ওদিকে, যে কি আমার শৈশবে আমি করেছি বা এই বাচ্চার বাবা মা কি করেছে, তাহলেও কিন্তু অনেকটা উনি নিজের একটা ইয়ে পায় আর কি, একটা ভালো এখান থেকে একটা যেটা আমাদের নেওয়ার সেটা হচ্ছে যে অভিভাবক হিসেবে আমার স্ট্রেস আমাদের সন্তানকে ভীষণভাবে প্রভাবিত এবং আক্রান্ত করতে পারে। আমি এই কথাটাকে আরেকটু বলতে চাই যে এটা খুব একটা দামি একটা আমাদের ইস্যু, মানে এই আজকের ইয়েতে। আর তাছাড়াও আমরা দৈনন্দিন জীবনে এটা এত দেখি যে এটা আমাদের তখন আমরা আনডান হয়ে পড়ি, কারণ অভিভাবক মনে হচ্ছে যে এই পরীক্ষা, এই নাচের অনুষ্ঠান বা এই পিয়ানো ক্লাস, এটা যদি ফুলফিল সে না করতে পারে, আইদার তার প্যারেন্ট মারা যাবে অথবা সে মারা যাবে, মানে এতই সিরিয়াস, তাই না? এটা কি ঠিক? এত সিরিয়াস তো হওয়ার ব্যাপার না। সে ভুল করবে, সে শিখবে, এবং প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের ব্যাপারটা কিন্তু তীব্র। মাথায় রাখতে হবে যে আমার যেটা ভালো লাগছে ওর হয়তো ওইটা অত ভালো লাগছে না। আর অনেক বাচ্চাই কিন্তু প্যারেন্টাল এক্সপেকটেশনকে পূরণ করার জন্য এই সমস্ত কো কারিকুলার অ্যাক্টিভিটিগুলোর সাথে জড়িত। তো সেটাও আমার ভেবে দেখতে হবে ও কি কাজটা লাইক করে নাকি না। নাহলে আমি কেন, আমার একটা শখ যে অন্য ভাবিদের বাচ্চারা ভালো গান করছে, নাচ করছে, আমার বাচ্চাকে ওটা পারতে হবে, আমি তাকে এটা চাপটা দেই। মানে শৈশব যে একটা সোনালী শৈশব, সেটা কবে ওরা এটা লস্ট করে ফেলেছে, এটা নাই খবর। কিন্তু আমার মনে হয় প্রতিটা প্যারেন্টকে, প্রতিটা মানে মডার্ন যারা আজকের মা বাবা, তাদেরকে এইটার একটু হলেও আবার নিয়ে আসা দরকার। শৈশবটা তাদেরকে যেন বাচ্চাদেরকে ভুল করার সুযোগ দেওয়া, এটাই বলতে চাইছেন, রাইট? তাদেরকে ভুল হবে সেটাকে অ্যাকসেপ্ট করা, ট্রাই করা, মানে ট্রাই এন্ড এরর, সে শিখবে, চেষ্টা বন্ধ করে না। কিন্তু না, তাকে যদি আমি পারফেক্ট করে দিতে চাই, কথাটা এরকম না যে তুমি কোনো ক্রমেই ভুল করতে পারবে না, আমি যা বলছি ওটা করো এবং ওটা করে তুমি ফুল করে আসো, তাহলে এটা তো তার জন্য আর মানে কোনো গান প্লে কিচ্ছু হয় না। এটা তো একটা মানে তার জন্য একটা
গড়ে দেওয়া একটা Order হয়ে জিনিস যায়, নিজের মানে মধ্যে থেকে একটা গ্রো করা, সেটা আর হবে না। ইনস্ট্রাকশন ফলো করা হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি। আরেকটা এটার মধ্যে বিরতির কোনো প্লেজার থাকছে না। এক্স্যাক্টলি, আরেকটা বিরতির সময় হয়ে এলো। আরেকটা বিরতি নিয়ে এসে আমরা নিজেদের যত্ন কিভাবে নেব সেটা একটু শুনবো। দর্শক, নিচ্ছি আরও একটা বিরতি, সঙ্গেই থাকুন। চলছে প্রমিসেস জানতে চাই। আজ দেখছেন সাইকোথেরাপিস্ট মাকসুদা বেগমের সাথে আলাপ, উদ্বেগ, হতাশা ও স্ট্রেস কখন বুঝবো, পেশাগত সাহায্য দরকার, এই বিষয়ের উপর। মাকসুদা আপা, আপনি যেটা বললেন, যেখানে আমরা শেষ করেছি ওখান থেকেই আমরা শুরু করব, যে অভিভাবকদের অনেক সচেতন হওয়া প্রয়োজন যে বাচ্চারা যাতে তাদের ক্রিয়েটিভিটি নিয়ে আগাতে পারে, সেই জায়গাটাতে নিজেদের স্ট্রেস কমানোর চেষ্টা করা। বাবা মা যখন নিজেদের স্ট্রেস কমাতে পারেন, নিজেদের যত্নটা নিজেরা নিতে পারেন ঠিকঠাক, তখনই কিন্তু তাদের পক্ষে বাচ্চাকে ছেড়ে দেওয়া সেইভাবে সম্ভব। বাচ্চাকে ছেড়ে দেওয়া মানে যে সে যা ইচ্ছে করবে সেটা কিন্তু না, নজরদারি তিনি করবেন, তিনি পাশে থাকবেন, কিন্তু বাচ্চাকে যেন অ্যালাউ করতে পারেন সে সব কিছু এক্সপ্লোর করতে পারে যেন। আমি একটা বাচ্চাকে দেখেছি, মানে আমার পেশেন্ট আর কি, ওর বাবা নিয়ে আসছিলেন, উনি সচিবালয়ে কাজ করতেন আর কি। ছেলেটা ইয়ে করতো, স্কুলে যেত ভালোই, বুয়া নিয়ে যেত, বাড়ির হেল্পার আর কি। তো হেল্পার নিয়ে যেত এবং বেশ লম্বা সময় সে হেল্পারের সাথে থাকতো বাচ্চাটা। তখন বুয়া হচ্ছে মানে আমি যতটুকু মনে করতে পারছি তাকে অনেক ভয় দেখাতো। তুমি যদি এটা করো ওটা করো, মানে দুরন্তপনা, যে বাচ্চাটা ঘরের ভিতরেই খেলছে কিন্তু সে যথেষ্ট দুরন্ত ছিল, ছেলে বাচ্চা। তো তোমাকে এই ভূতে ধরবে, তোমার খাটের নিচের থেকে এই গ্যাগাসুর আসবে, অনেক এরকম ভয়ের কম্পোনেন্টের কথা বলতো। এবং বাচ্চাটা তখন কি হলো, শুনতে শুনতে আস্তে আস্তে সে কিন্তু টিমিড হয়ে গেল, ভীষণ শান্ত, শুয়ে থাকে, পড়তে ভালো লাগে না, ভয়টা তাকে এইভাবে আক্রান্ত করে ফেললো। এই যে ব্যাপারগুলো, তার কনফিডেন্স নষ্ট হয়ে গেল, সে তারপরে কিন্তু স্কুলে যাওয়া বন্ধ করে দিল, যার কারণে সে আমার সাথে শিশুতে আসে, শিশু হসপিটালে ওর বাবা আমাকে কাছে নিয়ে আসে। তো আমরা বলতে চাই এটা, যে কোনো ধরনের অ্যাংজাইটি, স্ট্রেস, যার রেজাল্ট কিন্তু ভালো না, আমার শিশুকে যদি আমি তাকে এক্সপ্লোর করার ক্ষমতা দেই, স্বাধীনতা দেই, সে আনন্দ পাবে। এটা তার গ্রোথকে খুবই মানে অ্যাক্সিলারেট করবে এবং সে এক্সপ্লোর করে সে সফল হবে। এই সফলতা তাকে কনফিডেন্ট করবে, তার আত্মবিশ্বাস বাড়বে, সে ঘরে যেটা পারছে সে বাইরে পারবে, সে প্রতিষ্ঠানেও পারবে। তাহলে আমার বাচ্চাকে ভুল করার সুযোগ দিয়ে, নিজে নিজে করার জন্য তাকে অ্যালাউ দিয়ে, পারমিশন দিয়ে, আমি কিন্তু তার মানে ফিউচারটাকে আমি স্ট্রেট উপরের দিকে নিয়ে যাচ্ছি। কিন্তু না, থামো, আমি যেটা বলি সেটা করো, এইভাবে হবে না, আমি বলছি এইভাবে করো, আমার মতন করে করার চেষ্টা করো। তখন তো ওর জন্য এটা একটা বিনোদনের বদলে একটা পানিশমেন্ট হয়ে দাঁড়ায়, কারণ সে অন্যকে ফলো করে সামথিং পারফর্ম করছে, কোনো আনন্দ নাই, কোনো এর ভালো ফিডব্যাক নাই, ও বডিলেও এটা ভালো করছে না। কারণ একটা বাচ্চা কিন্তু চট করেই ডিনাই করতে পারে না তার প্যারেন্টকে। এক্স্যাক্টলি। একই সঙ্গে আরেকটা প্র্যাকটিসও আছে, যেমন যে ও ছোট, আমি করে দেই। হ্যাঁ, এটা তো ওই যে স্মদারিং হয়ে যাচ্ছে বাচ্চাকে, এরকম আলালের ঘরে দুলালি তো মা বাবা বানিয়ে ফেলছেন। সত্যি কথা, আমার প্যারেন্টের সাথে বাচ্চার গ্রোথ কিন্তু হচ্ছে না, একেবারেই না, এবং বাচ্চা ঠিক জানেও না যে আমার কি করতে হবে। কিছু কিছু খুব ধনী পরিবারের সন্তানদের আমি যা দেখেছি, তারা বলে মা বলবে, মা বললে আমি এটা করব, অথবা বাবা বললে, বাবা চাইলে এটা হবে। তোমার কি মনে হয় এটা তুমি পারবে না? বলে না, আমি ট্রাই করি নাই, আমাকে ট্রাই করতে বলা হয় না, তো ট্রাই করে দেখো। বলে না, বাবা রাগ করবে, মা রাগ করবে, আমি ট্রাইও করতে পারবো না। মানে কিছু ট্রাই করার জন্য তাদের অনুমতির দরকার আছে, এবং সেই অনুমতিটা না পাওয়া পর্যন্ত সে নিজেকে একদম ওই এমনভাবেই সে নিজেকে ছোট করে রেখেছে যে সেটা ভয়ও পাচ্ছে সে। তো এখানেও কিন্তু মা বাবার স্ট্রেস এটার জন্য দায়ী। সে ভাবছে যে আমার বাচ্চা ছোট, ও পারবে না, কাজে আমাকে করে করে দিতে হবে। এটাতে সে যেমন মানসিকভাবে স্ট্রেসড হচ্ছে, তিনি কিন্তু শারীরিকভাবেও স্ট্রেসড হচ্ছেন। যখন বাচ্চাটি যথেষ্ট বড় হয়ে গেল, তখন তার জন্য যে ধরনের সাপোর্ট দিতে হয়, সেই সাপোর্টের পরিমাণটা বেশি হয়। এক সময় শিশু বড় হবে, সে তো অটোনমি অর্জন করবে, গেইন করবে, তাই না? যদি অটোনোমাস সে নাই হতে পারে, প্রতি মোমেন্টেই যদি তাকে মা বাবার দরকার হয়, সহযোগিতার দরকার হয়, কারণ
মা বাবা তাদের স্ট্রেসের জন্য বাচ্চাকে একা ছাড়ছে না, কি বলে আমার একটি ছেলে, আমার একটি মেয়ে, সে কারণে আমি তাকে যতটা পারি করে দিচ্ছি। এটার কিন্তু সাংঘাতিক নেগেটিভ ইম্প্যাক্ট আছে, আছে, অবশ্যই আছে। কারণ সব মোমেন্টে কিন্তু মা বাবা পাশে থাকতে পারবে না। এটা যেমনই একটা অসম্ভব চিন্তা এবং একটা অস্বাস্থ্যকর চিন্তা, এটা থেকে আমাদের বর্তমানের প্যারেন্টদেরকে বের হয়ে আসতে হবে। সে একা হোক, সে করুক, তাকে অ্যালাউ করা দরকার, পারমিট করা দরকার, ডু দ্যাট। ইট ইজ ইউ অ্যান্ড ইউ আর দ্য অ্যাডাল্ট। তোমার ডিসিশন তুমি নাও, তুমি দেখো কি করবে, তুমি ভেবে নাও। মা আছি পাশে, প্রয়োজনে মাকে ডাকো, সেটাও কিন্তু হতে পারে। কিন্তু না, ওই যে আমাদের রিজিড একটা কন্ট্রোল টাইপ আছে, যে আমরা মনে করি যে আমার বাচ্চাকে আমি আমার মতো করে চালাবো, আমার মতো করে বড় করব, ও আমার ড্রিম পূরণ করবে। হলো, ঠিক আছে, মার ড্রিম পূরণ হলো, কিন্তু তার ড্রিম। তো এই জায়গাটিতে তাহলে মা বাবা বা অভিভাবকরা তাদের নিজেদের জন্য কি করবেন, নিজেদের কিভাবে যত্ন করবেন যাতে এই কন্টিনিউয়াস স্ট্রেস থেকে নিজেরা বের হতে পারে? এই স্ট্রেস তো থাকবেই, হ্যাঁ, মানে একটার পর একটা কিন্তু চলছে। কিন্তু তারা যদি প্রত্যেকেই নিজের যে জায়গাটা, মানে আত্মপরিচালনার যে জায়গাটা, অ্যাডাল্ট ফাংশনিংয়ের জায়গাটাতে নিজে এসে নিজেকে দেখে যে আমি কতটা ভালো করছি বা ঠিক করছি কিনা, এটা আমার প্রবলেম কি সলভ করছে না আমার প্রবলেম বাড়িয়ে দিচ্ছে। আচ্ছা, হ্যাঁ, আপনি এটা খেয়াল করে দেখবেন যে ডিপেন্ডেন্ট বাচ্চারা কিন্তু অলওয়েজ ডিপেন্ডেন্ট থাকে। তাদের ইন্ডিপেন্ডেন্ট আনতে গেলেও বিরাট একটা ইম্পাস চলে, ভেতরে ভেতরে একটা লড়াই চলে। সেটা নিয়েও তখন বাবা মায়েদের ভেতরে একটা স্ট্রেস থাকে যে আমার বাচ্চা পারে না কেন এখন, মানে বেশ অনেকটা বড় হওয়ার পর তাদের এই প্রশ্ন মনে জাগে যে ও কেন পারছে না। আবার এটাও বলে যে তাহলে এত কেন করলাম, এত কষ্ট কেন করলাম। হ্যাঁ, তখন তারা নিজেদেরকে কিন্তু উইনার বলতে পারে না। তাদের ভিতরেও এক ধরনের মানে একটা হীনমন্যতাও কাজ করে এবং লুজার স্ক্রিপ্টে তারাও চলে যায় যে আমি তো ঠিক করি নাই। কিন্তু তখন সময় থাকে না। আসল যে জায়গাটা যে আমাকে অ্যাওয়ার হতে হবে, যে দেখতে হবে, শুনতেও হবে এবং কিছুটা সময় অন্যকে দিতেও হবে, যে আমি যা বলছি তাই কারেক্ট তা না। দুজনেই আমরা ওকে থাকি, যে বাচ্চা খেলছে খেলুক, ও যদি পরিবেশের ক্ষতি না করে, ওর ক্ষতি না করে একটা মজার খেলা খেলে, একটু ভিজুক, সমস্যা কি? এই যেমন ধরেন বৃষ্টিতে ভিজে, এখন প্রচুর বৃষ্টি হয়, আমি দেখি বাচ্চারা রাস্তায় সমানে ভিজে, সব মানে লেভেল, যাদের কোনো কন্ট্রোল নাই। কিন্তু ধনী বাড়ির বাচ্চাদেরকে কি অ্যালাউ করা হয় বৃষ্টিতে ভিজতে? কি বলে? ঠান্ডা লেগে যাবে, গলা ভেসে যাবে, সর্দি কাশি হবে, প্রচুর এটা বলে। কিন্তু না, শিশু বা মানুষ আসলে প্রকৃতিরই সন্তান, আমাদের কিছুটা প্রকৃতিমুখীও হওয়া দরকার। আমরা এই ফ্ল্যাট বাড়িগুলোতে বাচ্চাদেরকে আটকে যা বানাচ্ছি, সেটা আমি বলবো কোনো ক্রমেই হেলদি না। আমাদের সবারই আসলে এগুলো নতুন করে একটু চিন্তা করা দরকার। তো মা বাবারা নিজেদেরকে কি করে যত্ন করতে পারেন? নিজের যত্নে তাদের কি করা উচিত? নিজের যত্নের জন্য প্রথমতই তো যে কাজটা তারা করবেন, যে তার নিজের প্রতি অ্যাওয়ার হবে, যে আমি কি করছি, কেন করছি, আমি কি করছি, কার জন্য করছি, কেন করছি, আমি কি পাচ্ছি। এই প্রশ্নগুলাই তাকে তার অ্যাওয়ারনেসের জায়গাটা থেকে উত্তর এনে দিবে। যদি সে দেখে যে এটা আমি টু মাচ, তাহলে সে নিজেকে কমাবে, নিজের ইনভলভমেন্টটাকে একটু হলেও কমাবে। আপনি যদি সচেতন হন, আপনি নিজেকে কমাতে পারবেন। উইদাউট অ্যাওয়ার বা সচেতন না হয়ে আপনি কিছুই কমাতে পারবেন না। আমরা যতই বলি না কেন, এটা ইটস আপ টু ইউ অ্যান্ড ইট ইজ ইউ ক্যান ম্যানেজ ইউরসেলফ হোয়াইল ইউ চেক ইউরসেলফ। ওকে, অনেক ধন্যবাদ আপা, চমৎকার আলোচনার জন্য। একদমই শেষ পর্যায়ে আজকে চলে এসেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় দর্শক, আজকের আমাদের আলোচনা এখানেই শেষ। আগামী পর্বেও আপনাদের জন্য আমন্ত্রণ রইল, এরকমই কোনো একটি বিষয় নিয়ে আমরা আলাপ করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। খোদা হাফেজ।